চাঁদাবাজি থামছে কিনা? থামে নাই। তাহলে চাঁদাবাজি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ তো নাই। 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে চেতনার কথা আমরা বলছি গণঅভ্যুত্থানে, সেটা আসলে কিভাবে প্রভাবিত করছে সেটা মানুষকে? আমরা শুনছি এটা বাইনারি পলিটিক্সের বাইরে নতুন দলের কথা। তো আপনি কিভাবে দেখছেন যখন আমরা এই কথাটাও শুনি যে আপনার একটি দল গেছে আরেকটি দল আছে, এগুলো কি কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা রাজনীতিতে? কারণ বিএনপিও তো আসলে অনেক নিপীড়িত এবং নির্যাতিত, এবং বিএনপিও কিন্তু এই গণঅভ্যুত্থানের অনেক বড় একটা স্টেক হোল্ডার। তো তাদের মধ্যে যখন এরকম একটা বিভেদ এবং এরকম তর্ক আমরা শুনি, তাহলে আপনি এটা কিভাবে দেখেন? নিপীড়িত এবং নির্যাতিত এই শব্দটা কিন্তু কোনো অধিকারের আপনার অধিকার প্রাপ্তির মানে আপনার না, কি বলে পূর্ব শর্ত না, লাইসেন্স না। আসলে বিএনপি নিপীড়িত কিনা আমার জানার আগ্রহ নাই, এটা নিয়ে আমি কোনো না, চিন্তিত না। আমার কথা হলো বিএনপি কি পরিবর্তিত কিনা। যদি বিএনপি পরিবর্তিত হয়, আই এম হ্যাপি। এবং সেই পরিবর্তনটা হতে হবে আবার পজিটিভ পরিবর্তন। তো বিএনপি অনেক নিপীড়িত হয়েছে, এখন সে কি তাহলে পাল্টা নিপীড়ন করবে? এটাও তো একটা ব্যাপার। প্রতিশোধ স্পৃহা একটা মহাসময় থাকে, আমাকে নিপীড়ন করেছে আমিও দেখাই দেবো। তো সেইটা হলো তো ভয়ঙ্কর ব্যাপার। আমরা সাধারণ মানুষের দেখেন, সাধারণ মানুষ কিন্তু বিএনপি আওয়ামী লীগ বুঝে না। তারা বুঝে জিনিসটা যে ভাই আমি শান্তিতে থাকতে চাই, আমি আমার সন্তানকে একটা মানে ফেয়ার কম্পিটিশনের মধ্যে দেখতে চাই। আমি নিজে আমার বাড়ি থেকে আপনি চাল দিয়ে আসবেন, যত ভালো গভর্নমেন্টই হোক, সে কি আমার বাড়িতে রান্না করে দিয়ে আসবে? আমার খাওয়াটা আমিই খাবো। আমার খালি একটাই কথা, সরকারের কাছে আমার একটাই চাওয়া যে আমার কাজটা আমিই করবো, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এদেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না, তারা বলে আপনি আমাকে ডিস্টার্ব করেন না। আমি উত্তরবঙ্গ থেকে সবজি ঢাকায় আনবো, ওটা আমি কিনে নেব। আপনি মাঝখানে চাঁদাবাজি করেন না, আপনি মাঝখানে মুনাফার পাহাড় করেন না, আপনি সিন্ডিকেট করেন। আমি এগুলোই চাই। আমি কিন্তু আপনার কাছে আর কিছু চাই না, কোনো দয়া ভিক্ষা করি না, আমি চাই না কিন্তু। তো সেই জায়গাগুলোকে একটা ভালো একটা সরকার চাই আমরা, যা নাকি আমাকে ডিস্টার্ব করবে। আপনি আমার টাকা বিদেশের চুরি করে পাচার করেন না রে ভাই, আমার টাকা আমরা এখানে থাক। আগে সরকার কি করছে? সরকার নিজে পাচার কর্মে লিপ্ত হয়ে গেছে না। এখন সমস্যাটা হলো কি, এখন যে ন্যারেটিভটা হচ্ছে জিনিসটা, এটা হলো আমরা কি দেখতেছি বলেন তো? আপনি যান না, গ্রামে যান, গ্রামে যে জিজ্ঞাসা করেন চাঁদাবাজি থামছে কিনা? থামে নাই। তাহলে চাঁদাবাজি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ তো নাই। কারণ বাজারে যান, কারণ বাজারে আমরা পড়ছি পত্রিকায় যে প্রতি রাতে নাকি 1 কোটি টাকা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হতো, এই জন্য জিনিসপত্রের দাম বেশি হতো। এখন তো জিনিসপত্রের দাম কমে না, তাহলে 1 কোটি টাকা না উঠলে কি 1 কোটি টাকা বেশি উঠে নাকি 1 কোটির কাছাকাছি কিছু একটা উঠে? এটা কই যায়? এটা কই যায়? তো এখন সিন্ডিকেট ভাঙার দায়িত্ব তো সরকারের, সেই জায়গা থেকে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবে না কেন? সিন্ডিকেট ভাঙার দায়িত্ব যাকে দিছে সেই তো সিন্ডিকেটের ইয়ার দোস্ত। বিষয় তো বেশ সহজ। বাণিজ্য মন্ত্রী একজন বানাইছেন, উনি একটা বড় প্রতিষ্ঠানের মানে আপনার মালিক। উনি ওনার প্রথম এই পর্যন্ত তার দৃশ্যমান সাফল্য কি বলেন? মাস না পেরোতেই উনি সয়াবিন তেলের দাম আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে 8 টাকা বাড়াই দিয়েছেন। বিশাল একটা কাজ করছেন, এবং ওনার বন্ধু বান্ধব ওনার খুব খুশি হয়েছে, আমি শিওর। এখন উনি তো আমার বন্ধু না, আমি তো ওনাকে আমার বন্ধু মনে করি না রে ভাই। এখানে হলো প্রবলেমটা। এবং এই সরকারের, আপনি আমাকে একটা কথা, এই সরকারের কোন উপদেষ্টাকে আমি আমার উপদেষ্টা মনে করি, আমার লোক মনে করি বলেন তো আপনি? যারা আন্দোলন করে, যারা মাঠে ছিল, এদেরকে বলেন। যারাই মাঠে ছিল, এদেরকে একজন আন্দোলনকারীকে যদি আপনি বলতেন যে তুমি ভালো মতো আন্দোলনটা করো, তুমি যদি আন্দোলনটা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে না আমরা নূরজাহান বেগমকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যে বলেন আপনাকে যদি অভিনেত্রী পিটাইতো, যে বেটা নূরজাহান বেগমটা কে, এরা আমার স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে কেন? এই শাস্তির কি বুঝে? তারা তো বানিয়ে রাখছেন, ঘাড়ের উপরে উঠে রাখছেন। তারে আপনি প্রমাণ করতে যাচ্ছেন যে সেই লোকের সবচেয়ে বেস্ট, কারণ উনি নিজে রোগাক্রান্ত, অতএব উনি স্বাস্থ্য ভালো বুঝেন। বলতেছেন তো ভাই, আপনি এটা চালাচ্ছেন তো। কাজে এদের কাছ থেকে আপনি কি আশা করেন? শুনেন, একটা আন্দোলনের সরকার, আমি বলি তো আপনাকে, এই আন্দোলনের সরকার এটা, এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে এদের মধ্যে 80% উপদেষ্টার সঙ্গে এই আন্দোলনের জুলাই বিপ্লব যাকে আপনি বলছেন, এই জুলাই বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান বলেন, তার সঙ্গে এদের মানসিক, বুদ্ধিভিত্তিক, শারীরিক, অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না 80%-এর।
এদের আপনি একজনকে দেখাইতে পারবেন? তার এদের মধ্যে অনেক লেখক আছে, সানিয়া 80% দেখাইতে পারবেন কেউ একটা আর্টিকেল লিখছে। যে রাজনীতি প্রথমত যেটা আলোচনা হলো যে মানুষের পরিবর্তন হয়, আদর্শ থেকে যায়, সেই জায়গা থেকে আপনিও বলতে পারেন যে নতুন দলের আসলে আপনার দিক থেকে কোনো অ্যাডভাইস থাকলে। আরেকটা কথা হচ্ছে যে দল আসছে, রাজনীতি নেই, সেই জায়গাতে আপনি আপনার মন্তব্য কি, যে রাজনীতি আমরা কিভাবে দেখবো, রাজনীতির দলগুলোর করণীয় কি? না, নতুন যে দলটা আসছে, আমি এই দলের কথা যদি বলি, এদের রাজনীতিটা কি এটা তো এখনো ক্লিয়ার না। এরাও তো এখন পর্যন্ত বলে নাই কিন্তু কি রাজনীতি। আমি এদের কোনো রাজনীতি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এরা খালি বলে যে জুলাইয়ের চেতনা থেকে তারা দেশ গড়বে না কি করবে, এগুলো বলে আর কি। আমি একটা কথা, বেসিক কথা বলি আপনাকে, শুনেন ভাই, এই রাজনৈতিক দল নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা আশাবাদী না, একদম সিম্পল, খুব একটা আশাবাদী না। তাদের একমাত্র যোগ্যতা হলো তারা হাসিনাকে নামাই দিচ্ছে। এখন পর্যন্ত দৃশ্যমান একমাত্র যোগ্যতা তারা দাবি করে, তারা যেটা দাবি করে, তারা হাসিনাকে নামাইছে। আমরা নামাইতে পারছি, পলিটিক্যাল পার্টিগুলো পায় নাই, আমরা পায়ে ফেলেছি, এর যে যোগ্যতা। যদি তাদের এই যোগ্যতাটাকে আমি গ্রহণও করি, তারপরও এই রাজনৈতিক দলকে নিয়ে আমি আশাবাদী না। এই কারণে আশাবাদী না, আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ভবন ভাঙার যারা কারিগর, তারা কিন্তু ভবন গড়ার কারিগর না, এটা মাথায় রেখেন। ভবন ভাঙা সহজ, আরেকটা ভবন ওখানে দাঁড় করানো, ওর চেয়ে ভালো ভবন অথবা ওইরকম ভবনই আরেকটা দাঁড় করা দেন, তারা পারবে না। দুই কারিগর। আপনি ভাঙতে পেরেছেন, এটা কোনো যোগ্যতাই না। আপনি এদেরকে নামাইতে পারছেন, এটা কোনো যোগ্যতাই না রে ভাই। এই যোগ্যতার উপর যাদের একমাত্র পুঁজি, তাদের একমাত্র পুঁজি কিন্তু এটাই, তারা দাবি করে যে আমরা করেছি। প্রেক্ষাপটে এটা তো অনেক বড় পুঁজি হওয়ার কথা না, এটা তো অনেক বড় কাজ। আমি তো আগেই বললাম যে আপনি ওই যে এখানে র্যাঙ্ক ভবন ভাঙছিল একটা 12তলা 14তলা বিল্ডিং ছিল, ভাঙছিল, হ্যাঁ, রাজমিস্ত্রিরা ভাঙছে, বেরিয়ে ভাঙছে। উনি কোন আর্কিটেক্ট ছিল না, ওই বিল্ডিং বানাতে গেলে আর্কিটেক্ট লাগবে। এটা সহজ কথা রে ভাই, বানাইতে পারবেন না আপনি, বানানো আরেক জিনিস, ওটা আরেক সায়েন্স। এত সহজ না বলে বোঝা যাচ্ছে ওনারা কি করতেছেন। এখন দেখেন না, একটা দল বানাইতে পারতেছে না রে ভাই, একটা দল বানাতে পারছে না। বিভিন্ন এই দলকে দল বানানোর আগে এই দলের ব্যাপারে যে এখন সমালোচনাগুলো আছে বা আসছে, যে জামাতের প্রভাব আছে এবং জামাত শিবিরের এখানে কর্মীরা আছে সুপ্তভাবে, এই যে সমালোচনাগুলো আসছে, এটা তাদের জন্য কতটুকু ক্ষতিকর হবে, প্রতিবন্ধকতা? এর চেয়েও বড় আপত্তি আমার এটা কি জানেন, এটা জামাত শিবির প্রভাবিত কোনো আমি যাই না, বাট আমার কাছে এর চেয়েও বড় আপত্তি হলো এটা সরকার প্রভাবিত। ইউনূস সাহেব তো নিজের মুখে বলেছেন এই দলটা করার ক্ষেত্রে উনি উৎসাহ দিয়েছেন, বলেন না? উনি বলেছেন তো এটা বলার পরে ইউনূস সাহেবরা নিরপেক্ষ থাকে রে ভাই। আমি তো মনে করি ডক্টর ইউনূস আমাদের দেশে যে আগামী যে নির্বাচনটা হবে, যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন ইউনূস সরকারের অধীনে হওয়ার কোনো যুক্তি নাই। এবং ইউনূস সাহেব তো নিরপেক্ষতা হারিয়েছেন এবং উনার সেই নৈতিক অধিকারই নাই একটা নির্বাচন অনুষ্ঠানের, নাই। উনি দেখেন এত লোক হচ্ছে শিক্ষা, মানে আপনার স্টুডেন্টদের মধ্যে নাহিদ ইসলাম আসতেছে, আচ্ছা আসিফ মাহমুদকে আনে না কেন? আনে নাই কেন? ওনাদের এই স্টুডেন্টদেরকে ওই এলজিআরডি মিনিস্ট্রিটা থাকা দরকার, কারণ ওই মিনিস্ট্রি থাকলে পরে সারা দেশে তারা একটা প্রভাব বিস্তার করতে পারবে। ভাই এই সমস্ত নাটক এই দেশের মানুষ বুঝে, খুব ভালোভাবে বুঝে। ওই মিনিস্ট্রি দিয়ে উনি ওখানে প্রভাব বিস্তার করবেন, বিভিন্ন স্থানীয় লোকাল ইয়েদেরকে প্রভাব বিস্তার, বিভিন্ন টাকা পয়সা। ওনার বাপই তো বলছে, ওনার বাপের ওই ভিডিও আমি দেখি নাই, ওনার বাপ স্পষ্ট বলছে যে আমার ছেলের হাতে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব, বলছে তো। কি মতলব থেকে বলছে ভাই? মতলব আমরা বুঝি না। সেই ছেলে নাকি আর এলাকায় প্রত্যেকটা মসজিদ 10 লাখ টাকা দিছে, ওই টাকাটা কার টাকা? ওই টাকা দর্শক আমাকে জিজ্ঞেস করছে, ওটা তো আমার টাকা আছে, 1 টাকা হলো আছে তো ভাই, আমাকে জিজ্ঞেস করছে এই জাতির কাছে সে কোনো পারমিশন নিছে? সে বলে দিছে, সে কি অথরিটি নাকি? একেবারেই সময় শেষ হয়ে গেছে। আমি ব্যারিস্টার সানি আব্দুল হক আপনার কাছে শুনতে চাই যে রেজাউল করিম একটি কথা বলেছেন যে রাজনীতি নিষিদ্ধের কথা বলেছেন, উল্লেখ করেছেন উনি, ছাত্র রাজনীতির কথাই নিশ্চয়ই উনি বলেছেন এখানে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা যেমন বৈষম্যবিরোধী দল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন থেকে বের হয়ে একটি ছাত্র দল হচ্ছে, নতুন দল হচ্ছে, আবার আপনারা কয়েকটি ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বলছেন, এই কন্ট্রাডিকশনটা কেন? আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ব্যক্তিগতভাবে আমি নিষিদ্ধের পক্ষে নই, বাট এটা
এটা সাবস্টেন্সের জায়গায় আমি রাখার পক্ষে, কিন্তু এটা প্রসিজারাল ডিফেক্ট আছে, কোন ফর্মে আছে, কিভাবে আছে, এই প্রসিজারের জায়গাটাকে রেকটিফাই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেমন যে ছাত্রদের যে ক্যাম্পাসে যে বড়দের একটা ইয়াঙ্গার ভার্সন, বড়রা পল্টনে বলছে, ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বলছে, এই জায়গা থেকে লেজুর ভিত্তির জায়গা থেকে বের করে আনা উচিত এবং এটা হোলসেল রিফর্ম দরকার। সেজন্য দেখুন নিষিদ্ধ করতে ক্যাম্পাসে হবে। ছাত্রদের অধিকার ভিত্তিক যে রাইট সেন্ট্রিক পলিটিক্স তাদের করা দরকার। ছাত্রদের যে ক্যাম্পাসে যে বিভিন্ন বিষয় ইস্যুতে ডিবেট আয়োজন করা দরকার, এই ক্যাম্পাস ওরিয়েন্টেড রাইটস গুলোকে নিয়ে তাদের কাজ করা উচিত। আমাদের একেবারেই সময় শেষ হয়ে গেছে। রেজাল্ট করিম, আপনার কাছে লাস্ট মন্তব্য শুনতে চাই। মাসুদ কামাল যেমনটা বললেন যে সরকার নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেন, আপনিও কি তাই মনে করেন কি? দেখেন এখানে তো বলাই হচ্ছে একটা কিংস পার্টির কথা। দেখেন আমি আগের যেটা শেষ করতে পারি সেটা হলো, দেখেন আমাদের নতুন রাজনীতি লাগবে। এখন ছাত্ররা যদি রাজনীতি করতে গিয়ে বিএনপি জামাতের মডেলে হাঁটে তাহলে হবে না। দুইটা জিনিস তো আছে, এই দুইটা সমর্থক আছে, প্রচুর সমর্থক আছে, হ্যাঁ, তাহলে তাদের একটা রাজনীতি লাগবে। এখন অভ্যুত্থানের পরে হ্যাঁ রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, নতুন রাজনীতির প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি সেই প্রয়োজনীয়তাটা তৈরি হইতে হবে কোথা থেকে? রাজনীতিতে আসতে হবে মাঠ থেকে। এই যে দেখুন জিয়া রহমানের উদাহরণ দেয়, ভাই জিয়া রহমান তো ক্যান্টনমেন্ট থেকে একটা বিপ্লবের মাধ্যমে আসছে, আর আপনি করলেন অভ্যুত্থান। আইসা কোথায় গেছে? মাঠে ঘাটে হাঁটছে, সারা বাংলাদেশ হাইটা মাঠ থেকে একটা রাজনীতি বইরা তুলে তারপরে আসছে। আপনি সংবাদ সম্মেলন করে রাজনীতি হবে না। আপনি যদি রাজনীতি করতে চান জনগণের ভিতর থেকে একটা রাজনীতি নিয়ে আসেন, জনগণ আপনাকে যদি ম্যান্ডেট দেয় আপনি পার্লামেন্টে যাবেন, দেশ শাসন করবেন। কিন্তু ওই ছলে বলে কৌশলে এগুলি করার দরকার নেই। রাজনীতি ট্রান্সপারেন্ট হইতে হবে। আমাদের রাজনীতি বড় সমস্যা কি? দলগুলো ট্রান্সপারেন্ট না, ডিপ স্টেটের খপ্পরে পরিচালিত হয়। জনগণের সাথে সম্পর্ক জনগণ বলে, জনগণ দরকার নেই, জনগণ কেন্দ্রিক রাজনীতি দরকার নেই। আমাদের দরকার নাগরিক ভিত্তিক রাজনীতি। নাগরিকের কাছে এই আলোচনা চলবে আগামীতে। যারা দল গঠন, যাদের নিয়ে এত কথা হলো, তাদের সাথেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবাইকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে।